আসসালামু আলাইকুম। জয়ের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত দশম শ্রেণীর সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, সেই সাথে অন্যান্য সকল শ্রেণীর অভিভাবকবৃন্দ যাহারা আমার এই ক্লাসটি এই মুহূর্তে দেখছেন এবং আগামীতে দেখবেন, তার সাথে আমাদের বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক সকল অন্যান্য ক্লাসের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, বেশ কিছুদিন বিরতির পর আবার জয় বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আবুল আজাদ তোমাদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তোমরা জানো, মধ্যবর্তী সময়ে বেশ কিছুদিন আমাদের বিরতি ছিল। প্রথমত রমজান ছিল, তারপরে লকডাউন ছিল, ইত্যাদি কারণে ক্লাস বিরতি বন্ধ ছিল। এখন আবার ক্লাস আরম্ভ হয়েছে। আমি আশা করব তোমরা অতীতের মতো ক্লাসগুলো মিস করবো। তোমরা তো অতীতে খুবই মিস করেছি, তোমরা ক্লাস করো নাই। তোমরা আমরা আমাদের ক্লাসগুলো দেখেছি যে আমরা যখন অনলাইনে থাকি তখন আমাদের সাথে শিক্ষার্থীরা খুব একটা অবস্থান করে না। বিদ্যালয় আজ 1 বছরের উপরে বন্ধ, তোমরা জানো। সেই 17ই মার্চ 2020 থেকে এখন পর্যন্ত বিদ্যালয় বন্ধ। যদিও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে রেখেছেন জুন মাসের 13 তারিখ বিদ্যালয় খুলবে। পাশাপাশি তিনি আরেকটা ঘোষণাও দিয়েছেন যে করোনার সংক্রমণের হার ন্যূনতম 5% না হওয়া পর্যন্ত হয়তো বা বিদ্যালয় না বলতে পারে। তো এটার যে বিশাল একটা এফেক্ট তোমাদের উপর পড়তেছে, এটা তোমরা কতটুকু বুঝতে পারতেছো আমরা জানি না, তবে অভিভাবক এবং আমরা যারা শিক্ষক আমাদের সেটা বুঝতে পারতেছি। বরাবরই আমি বলতাম যে অনলাইন যে ক্লাসগুলো হয়, যদি শিক্ষার্থীরা অন্তত এই ক্লাসগুলো একটু দেখে, একটু অনুসরণ করে, তাহলে অন্তত তোমাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। আমি আগেও বলেছি, এখনো বলি, বিদ্যালয় বন্ধ, পরীক্ষা বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তোমার যে বিদ্যা অর্জন বা শিক্ষা অর্জনের যে মাধ্যম, সেগুলো কিন্তু সবগুলো বন্ধ না। একটা বন্ধ রয়ে গেছে, সেটা হলো শিক্ষক এবং শিক্ষার্থী সশরীরে একটা শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে যে বিদ্যা প্রদান করা হয়, শিক্ষার্থী যেটা গ্রহণ করে, ওইটা এখন বন্ধ। এছাড়া বিদ্যা অর্জনের প্রায় সবগুলো রাস্তায় এখনো খোলা। আমি সবসময় বলে থাকি, আজকে আমার ক্লাসটা বাংলা, আর বাংলা ক্লাসগুলোতে আমরা বিভিন্ন কিছু কথা বলার সুযোগ পাই, অঙ্কের ক্লাস বা অন্যান্য ক্লাস এর বাইরে। তোমরা জানো, বাংলা আমাদের যে বিদ্যা অর্জনের যে টার্গেটটা, এটা পরীক্ষা পাস করাটাই কিন্তু বিদ্যা অর্জনের লক্ষ্য না। পরীক্ষায় পাস করা, একটা চাকরি পাওয়া, এটা কিন্তু বিদ্যা অর্জনের লক্ষ্য না। আমি আমার কোনো একটা ক্লাসে, যে তোমাদেরই বাংলা ক্লাসে, তোমাদের অথবা নবম অথবা দশম শ্রেণীর একটা বাংলা ক্লাস, শিক্ষা এবং মনুষ্যত্ব উপন্যাসটা যখন আমি পড়িয়েছিলাম, ক্লাসেও পড়িয়েছিলাম গল্পটা, এটা একটা প্রবন্ধ। শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধটা আমি যখন পড়াইছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে শিক্ষা কি। শিক্ষার অনেকগুলো সংজ্ঞা আছে, অনেক সংজ্ঞা আছে। তার মধ্যে একটা সংজ্ঞা, বহুল প্রচলিত একটা সংজ্ঞা তোমরা জানো, আমি বলেছিলাম যে মানুষের আচরণের যে পরিবর্তন করা, সেটাই শিক্ষা। সুতরাং শিক্ষা অর্জন শুধু পরীক্ষায় পাস করা না। তোমরা যদি মনে করো যে ক্লাস নাই, পড়ালেখা নাই, কিছু নাই, আমার পড়াও নাই, তাহলে ভুল করবে। তোমাদের বিদ্যা অর্জনের টার্গেট হবে তোমাকে মনুষ্যত্ব জাগাতে হবে, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তোমার চাকরি পাওয়া বা চাকরি পেতে হবে, চাকরি না পেলে ভবিষ্যতে খাবো কি, ইত্যাদি ইত্যাদি, এটা তোমাকে ভাবতে হবে না। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তুমি যদি বিদ্যা অর্জন নাও করো, তিনি তোমাকে খাওয়াবেন। পৃথিবীতে এমন একটা প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব সৃষ্টিকর্তার হাতে নেয়। প্রত্যেককে সৃষ্টিকর্তা খাওয়াচ্ছেন। যে লোকটা সৃষ্টিকর্তাকে একদিনের জন্য রাখে না, তোমরা জানো, ইহুদি যারা, নাসারা যারা, ইহুদি নাসারা যারা, তারা আহলে কিতাব ইহুদি তারা না, কিন্তু যারা বর্তমান ইহুদি যারা, তারা কিন্তু সৃষ্টিকর্তাকে মানে না বা সৃষ্টিকর্তাকে ডাকে না। যারা নাস্তিক, তোমরা জানো, এমন অনেক লোক আছে যারা সৃষ্টিকর্তা বলে স্বীকারই করে না, তাদেরকেও কিন্তু আল্লাহ খাওয়াচ্ছেন। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে তাকে খাওয়াবে না। তাই সুতরাং তোমরা এটা ভাবার কোনো কারণ নেই যে আমি পরীক্ষায় পাস করতেই হবো, নয় আমি চাকরি পাইতাম না, চাকরি না পাইলে খামো। তোমরা অর্জন করবে বিদ্যা এই জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য এবং মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য।
তো প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর আমাদের বর্তমান অনলাইন ক্লাসের যে রুটিন, সেখানে তোমাদের বাংলা ক্লাস প্রতি মঙ্গলবার তোমাদের বাংলা ক্লাস আমি নেব এবং আশা করি অন্তত ক্লাসগুলো তোমরা যখন আমরা অনলাইনে থাকি তখন যদি দেখতে পারো বা দেখো, অংশগ্রহণ করো তো ভালো, না হয়তো পরবর্তীতে অন্য সময় হলেও ক্লাসগুলো ডাউনলোড করে নেবে। তোমরা জানো আমাদের জয়া গেচ স্কুল পেজে এবং আমাদের যে জয়া গেচ স্কুল পেজে আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা শিক্ষকরা ক্লাস করার পর আমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই। এছাড়া ইউটিউবে জয়া গ্যামেল হাই স্কুল নামে একটা চ্যানেল আছে, তোমরা ওই চ্যানেলে গেলেও আমাদের শিক্ষকদের প্রত্যেকটা শিক্ষকের ক্লাসগুলো সেখানে আলাদা আলাদা পাবে, তোমরা সেখান থেকে ক্লাসটা ডাউনলোড করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো আমি আজকে লিখে রাখলাম আজকে আমি যেহেতু অনেকদিন পর আজকে ক্লাসে আসলাম, তাই আমি আজকে মূল বই থেকে কোনো একটা গল্প অথবা কবিতা বাছাই না করে আমি আজকে বাছাই করেছি, আলোচ্য সূচি নির্ধারণ করেছি আমি সংক্ষিপ্ত সিলেবাস। তোমরা জানো মাননীয় সরকার গত কয়েকদিন আগে, বেশি দিন অনেক 4 থেকে 5 দিন হবে মনে হয়, তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস তিনি প্রকাশ করেছেন 2022 সনের এসএসসি ক্যান্ডিডেটদের জন্য। 2022-এর এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিনি সরকার মাউসি, তোমরা জানো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, যেটাকে সংক্ষেপে বলা হয় মাউসি, সে মাউসি থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। এর কারণ তোমরা নবম শ্রেণীতে ক্লাস করতে পারো না, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটাকে বলা হয় নবম শ্রেণী, তোমরা সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পাও নাই। দশম শ্রেণীও আজকে প্রায় মে মাস চলতেছে, শেষ পর্যায়ে জুন মাস শুরু হয়ে গেছে। জুন পর্যন্ত অর্থাৎ দশম শ্রেণীতে প্রথম 5 মাস তোমরা একদিনের জন্যও সশরীরে বিদ্যা অর্জন করতে পারো নাই প্রতিষ্ঠানে গিয়ে। নবম শ্রেণীতে তোমরা মাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের 16 তারিখ পর্যন্ত ক্লাস পেয়েছিলে। তাহলে মধ্যবর্তী সময় 1 বছরেরও অধিক সময় তোমরা কোনো ক্লাস পাও নাই। ইভেন কি আগামীতে তোমরা ঠিক কবে নাগাদ পেতে পারো একমাত্র সৃষ্টিকর্তা জানে। তাই শিক্ষা মন্ত্রণালয় তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধা প্রাপ্তির জন্য তোমাদের 2022 সালের এসএসসি যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা তোমাদের পুরো বই থেকে নেওয়া হবে না। সাধারণত নবম, দশম এবং ম্যাট্রিক পরীক্ষার পূর্বে প্রায় 1-1.5 মাস থাকে, বিশেষ করে নবম আর দশম 12 মাস 24 মাস। 24 মাসে তোমাদের প্রত্যেকটা যে পাঠ্য বই আছে, পাঠ্য বইটাকে 2টা ভাগে বিভক্ত করা হয়। একটা অংশ শেষ হয় নবম শ্রেণীতে আর একটা অংশ শেষ হয় দশম শ্রেণীতে। পরবর্তী 1 মাস ক্লাস হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষায় পুরোটা বই থেকে প্রশ্ন হয়। কিন্তু তোমাদের 2022 সনের এসএসসি পরীক্ষায় এরকম হবে না। যেহেতু তোমরা দীর্ঘদিন যাবত ক্লাস পাও নাই, তাই সরকার যে সমস্ত অংশগুলো থেকে তোমরা ক্লাস পাও নাই সিলেবাস থেকে, ওই অংশগুলোকে সরিয়ে রেখেছে, বাদ করে দিয়েছেন। বাদ করে দিয়ে তোমাদেরকে একটা সংক্ষিপ্ত আকারের একটা সিলেবাস দিয়েছেন এবং আশা করা যায় যদি আল্লাহ চায় তো করোনা, বর্তমানে আমাদের দেশের করোনা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, যদি এটা আরো একটু নিয়ন্ত্রণে চলে আসে তাহলে সরকার বিদ্যালয় খুলবেন। বিদ্যালয় খোলার পর তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছেন, এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা দৈনিক শিক্ষা.com নামে একটা অ্যাড্রেস আছে, অনলাইন অ্যাড্রেস, সেখান থেকে অথবা তোমরা না পারলে যে কোনো কম্পিউটার দোকানের সাথে যোগাযোগ করে তোমরা সেখান থেকে বললে হয়তোবা তোমাদেরকে সেখান থেকে তোমরা নিজেদের প্রয়োজনে একটা করে সেট সংগ্রহ করে নিতে পারো। আর এছাড়াও বর্তমানে ফেসবুকের পেজগুলোতে সংক্ষিপ্ত আকারে এগুলো দেওয়া হয়ে গেছে। আজকে আমি কিছুক্ষণ আগে মৌলিকগঞ্জ স্কুল নামে একটা স্কুল আছে, সেই স্কুলের পেজে দেখলাম যে সুন্দর করে এই সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখেছো আমি লিখছি এখানে বাংলা, যেহেতু আমার ক্লাসটা বাংলা, এই জন্য আমি বাংলা নিয়ে তোমাদেরকে বলবো। বাংলায় তোমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা বইটা আছে, সেখানে বাংলাটায় মোট 4টা অংশ আছে। বাংলা মূল বইটা যেটা, সেটা তো 2টা খণ্ড, একটা হলো গদ্য এবং পদ্য। তোমরা জানো গদ্য এবং পদ্য, এরপর আছে ওদিকে একটা সাহেব উপন্যাস আছে। তো আমরা এখানে যে গদ্য এবং পদ্য তোমাদের মাত্র 10টা করে, এখান থেকে নেওয়া হয়েছে 10টা আর এখান থেকে নেওয়া হয়েছে 10টা। আমি যে 10টা নিয়েছিল, সরকার নিয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের জন্য, সেখানে কি কি নেওয়া হয়েছে দেখো তোমরা। গদ্যতে তোমাদের জন্য নেওয়া হয়েছে সুবা। তোমরা দেখো সুবা, এটা তোমাদের 2022-এ রেখেছে। তারপরে বই পড়া, সুবা, বই পড়া, আম আটির ভেপু, তারপর তোমাদেরকে নেওয়া হয়েছে মানুষ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নিম গাছ, তারপরে নেওয়া হয়েছে নিম গাছ, তারপরে নেওয়া হয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব, শিক্ষা ও মনুষ্যত্ব, শিক্ষা ও মনুষ্যত্ব, তারপরে প্রবাস বন্ধু, তারপরে প্রবাস বন্ধু, এরপর মমতাদি, তারপর 71-এর দিনগুলি, 71-এর দিনগুলি, 71-এর দিনগুলি, এবং সর্বশেষ সাহিত্যের রূপরীতি, সাহিত্যের রূপ ও রীতি, সাহিত্যের রূপ ও রীতি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, তোমরা দেখো গদ্য থেকে তোমাদের বাংলা গদ্যের বইতে দেখবে, তো গদ্যে সেখানে অনেকগুলো গল্প, প্রায় সম্ভবত 35-36টার মতন গল্প, প্রবন্ধ, সাহিত্য নিয়ে দেওয়া আছে। এই সবগুলো থেকে 10টা মাত্র সুবা, বই পড়া, আমাটির বেকু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71-এর দিনগুলি এবং সাহিত্যের রূপরীতি, এইগুলো থেকেই তোমাদের মূলত এসএসসি পরীক্ষার প্রশ্ন নেওয়া হবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্ত করা হয়নি। প্রশ্ন তোমরা জানো, তোমাদের প্রশ্নের সিস্টেমটা হলো 70 যোগ 30, এইভাবে পরীক্ষা হয়। 30 তোমাদের এমসিকিউ আর 70 তোমাদের সাবজেক্টিভ পরীক্ষা হবে। ঠিক এখনো এভাবেই প্রশ্নটা হবে। তো এর থেকে তোমরা দেখো, তোমাদের পড়া কিন্তু কমে গেল, কিন্তু প্রশ্ন এটা রয়ে গেছে। এর ভিতর থেকে মাত্র 10টা, এই 10টা থেকে তোমাদের পরীক্ষা আনসার করতে হবে। যদি সরকার বাহাদুর পরবর্তীতে নতুন কোনো ঘোষণা দিয়ে কোনো পরিবর্তন না করে, তাহলে যে সিলেবাসটা প্রদান করা হয়েছে, এই সিলেবাস অনুসারে তোমরা মাত্র এই 10টা গল্প পড়লেই, এই 10টা প্রবন্ধ গল্পকে মিক্স করা আছে, এখানে গল্প আছে, প্রবন্ধ আছে, তারপরে ভ্রমণ কাহিনী আছে, তারপরে ব্যক্তি জীবন, আমাদের মহানবীর জীবনী আছে, এরকম এইগুলো এই 10টা থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, এখানে যে 10টা গল্পের নাম লেখা হয়েছে, বিশেষ করে আমাদের জয়ের স্কুল, তাই আমাদের জয়ের স্কুলে আমি যতটুকু নিজে জানি, আমি নিজে যে গল্পগুলো অলরেডি পড়াইছিলাম, যেমন সমাজের সুবা, এটা আমি পড়িয়েছি, বই পড়েছি, তারপরে মানুষ মোহাম্মদ, তারপরে শিক্ষা ও মনুষ্যত্ব এবং 71-এর দিনগুলি, আমার যতটুকু সুবা, বই পড়া, এরপরে 71-এর দিনগুলি, মানুষ, শিক্ষা ও মনুষ্যত্ব, মানুষ মোহাম্মদ, এই যে 5টা আমার যত সব মনে পড়ে, আমি সশরীরে, আমরা যখন ক্লাস করেছিলাম 2020-এ জানুয়ারি ফেব্রুয়ারি, ওই সময়ে আমার যত সম্ভব মনে পড়ে, এগুলোর মধ্যে থেকে যে কোনো 1-2টা গল্প আমি সশরীরে তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম। এরপরে যখন আমাদের লকডাউন জনিত কারণে বিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং অনলাইন শুরু হয়ে যায়, অনলাইন ক্লাসগুলোতে এর মধ্যে আমি পরবর্তী যে ইয়েগুলো আছে, যেগুলো ঠিক দেওয়া আছে, এই 71-এর দিনগুলি, এটা তার 71 দিনগুলি তো আমার স্পষ্ট মনে আছে, এটা আমি খুব বেশি দিন একটা হয়নি। আমি এখন বর্তমানে যেখান থেকে ক্লাসটা নিচ্ছি, ঠিক এখান থেকেই আমি সম্ভবত 71-এর দিনগুলি ক্লাসটা নিয়েছিলাম। তোমরা আমাদের জয়া এইচ স্কুল পেজ একটু পেছনের দিকে যদি যাও, তোমরা একটু পেছনের দিকে যদি যাও, মানে উপরের দিকে, যেটাকে বলি আমরা অনলাইনের ক্ষেত্রে, ওখানে গেলে তোমরা দেখবে আমার এই ক্লাসটা সেখানে আছে। এটা খুব একটা বেশি দিন হয়নি, এই 71-এর দিনগুলি এই ক্লাসটা আমি এখান থেকে করেছিলাম। তারপর শিক্ষা ও মনুষ্যত্ব, এটা আমি স্কুলে সরাসরি পড়িয়েছিলাম। এখন মানুষ মোহাম্মদ, এটাও সম্ভবত আমি স্কুলে পড়িয়েছিলাম। আর বই পড়া এবং সুবা, এই দুটো আমি অনলাইনে ক্লাস করেছিলাম। আর বাকিগুলো যেটা আছে, যেমন মমতাদি, এটা মনে হয় এখন করানো হয় নাই, নিম গাছ, এগুলা। যাই হোক, আমি যেই 5টা আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি, যেগুলো আমরা অলরেডি ক্লাস করে ফেলেছি অনলাইনে, আমি বাকি যেগুলো আছে, যেমন আমি আমার নেক্সট বাংলা ক্লাস যেটা আসবে, ওইটা আমি তোমাদেরকে আম আটির বেপু, এটা দিয়ে ক্লাসটা শুরু করব। আজকে আমি আমার ক্লাস শুরু করতেছি সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে, আমি পরবর্তী ক্লাসটা শুরু করবো আম আটির বেপু এই গল্পটা দিয়ে। যদিও আমার মনে হচ্ছে আমি এটা করিয়েছিলাম, তারপর আমি নতুন করে আবার এই ক্লাসটা করবো আম আটির বেপু। এবার আমরা যাচ্ছি একটু কবিতার দিকে, যাই আমি। এবার আমি যাচ্ছি কবিতা, আমাদের কবিতা অংশে। সেখানেও
10টা 10টা কবিতা সিলেকশন করা হয়েছে তোমাদের জন্য। পদ্যতে তোমাদের জন্য নেওয়া হয়েছে পল্লী জননী, পল্লী জননী। তারপরে নেওয়া হলো রানা, তারপরে নেওয়া হয়েছে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তারপরে আমার পরিচয়, তারপরে আমার পরিচয়, এরপরে স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো? স্বাধীনতা, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? যাও, এরকম 10টা কবিতা। আমি কবিতার পাঠ যখন কবিতা নিয়ে করবো তখন সেদিন তোমাদেরকে আমি কবিতা নিয়ে কথা বলবো। এখানে কবিতাও নেওয়া হয়েছে মোট 10টা, তার গদ্য 10টা আর পদ্য 10টা। এই 10টা গদ্য এবং পদ্য মিলে তোমাদের সিলেবাসটাকে সাজানো হয়েছে। তোমরা সিলেবাসটা নিজের বিদ্যালয় কখন খুলবে সে আশায় বসে না থেকে তোমরা নিজেরা এই বিদ্যালয় অপেক্ষা না থেকে তোমরা যে কোনো কম্পিউটার দোকান থেকে বা ফটোকপির দোকান থেকে তোমাদের 2022 সালের সংক্ষিপ্ত সিলেবাসটা একটা করে সেট সংগ্রহ করে নেবে। ইচ্ছে করে তোমরা সকলে মিলে, কয়েকজন মিলে একটা দল করে একটা সেট বের করে নেওয়ার পরে, কারণ প্রথম সেটটা বের করলে একটু খরচ লাগবে হয়তো, যে দুটো প্রিন্ট করতে হবে, এরপরে ফটোকপি করে নিয়ে তোমরা 2022 সালের সিলেবাসটা সংগ্রহ করতে পারো, করে নিজে নিজে ফলো করবে। তো আমি আমার পরবর্তী ক্লাস থেকে যেদিন আমার প্রতি সপ্তাহে আমার একটা ক্লাস তোমাদের, এটা আমি আগামী সপ্তাহ থেকে আমার ক্লাসটা শুরু করব। এখন আজকে প্রসঙ্গত তোমাদেরকে একটা কথা বলি। তোমরা জানো সরকার তোমাদের সুইট, যেটাকে SUID, এই শব্দটা তোমরা জানো কিনা? স্টুডেন্টস ইউনিক আইডি, এটা পুরো নাম হলো স্টুডেন্টস ইউনিক আইডি অর্থাৎ সুইট। তো স্টুডেন্টস ইউনিক আইডি এই কাজটা অলরেডি শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে সারা দেশে করোনা মহামারীর মধ্যে যেভাবে ইউনিয়ন কাউন্সিল এবং বিদ্যালয়গুলোতে মানুষের ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং অভিভাবকদের একটা ঢল নেমেছিল, এটা থেকেই যেহেতু করোনার প্রকোপ বেড়ে যেতে পারে বিধায় সরকার সাময়িক স্থগিত করেছে। তোমরা জানো সরকার কিন্তু তোমাদের ইউনিক আইডি তৈরির কাজটা কিন্তু বন্ধ করে দেয়নি, এটা জাস্ট সাময়িক স্থগিত করেছে। যে কোনো সময় সরকার করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলেই, বিদ্যালয় খোলা হোক বা না হোক, করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে থাকলে সরকার তোমাদের ইউনিক আইডি কাজটা আবার শুরু করবে। তো সরকার ইউনিক আইডি কাজ শুরু করলে কি কি প্রয়োজন হবে ইতিমধ্যে তোমরা সেটা জেনে গেছো। আমাদের বাঙালিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি, এটা আমি তোমাদের কাছে সংক্ষেপে একটু বলি। যখন এনআইডি, তোমরা জানো এনআইডি তোমাদের অবশ্যই এখনো হয় নাই, তোমাদের অভিভাবক পিতামাতাদের আছে এনআইডি কাজটা যখন চলে, আমি নিজেই এনআইডি কাজের সঙ্গে যুক্ত ছিলাম। জয় স্কুলের শিক্ষকদের মধ্যে আমি একজন ছিলাম এনআইডি কাজের সাথে যুক্ত। যখন এনআইডিটার কাজ চলে তখন কিন্তু সরকার যোগাযোগ মাধ্যমগুলোতে, মানে প্রচার মাধ্যমগুলোতে, ফেসবুক, ইউটিউব, তারপরে টেলিভিশন, মানে যে কোনো মাধ্যম, রেডিও, সকল মাধ্যমে এই এনআইডির কি কি কাজ ভবিষ্যতে হবে, এনআইডি ছাড়া কি কি করা যাবে না, সরকার কিন্তু এগুলো, সরকারকে দায়ী করা যাবে না, সরকার এগুলো প্রচার করেছিল, মানুষকে বলেছিল যে এনআইডি করার জন্য। কিন্তু যখন আমি এনআইডি কাজটা করেছিলাম, আমার স্মরণ আছে, বাড়ি বাড়ি গিয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছিলাম এনআইডির জন্য। সেখানেও দেখা গেছে মানুষের মধ্যে উদাসীনতা ছিল, করবো এরকম। এখন যখন এনআইডির প্রয়োজন হয়ে গেছে, দেখা গেছে অনেকেরই এনআইডি নেই, বিশেষ করে যারা প্রবাসে চলে গেছে, বাড়িতে স্ত্রী আছে বা সন্তানেরা আছে, আমার বাবার তো এনআইডি নেই, কারণ বাবা প্রবাসে, বাবা এখন প্রবাসে। যখন এনআইডির কাজটা চলতেছিল তখন কিন্তু বাবা প্রবাসে ছিল না। তো যাই হোক, এনআইডির কাজ এনআইডি লাগবে। ঠিক তেমনি তোমাদের যে এখন ইউআইডি কাজ, আইডি কাজ, তোমাদের যে আইডি, এই আইডিটাও যদি তোমরা এখন অবহেলা করো, যদি না তৈরি করো, তাহলে সামনে একটা দিন আসবে যে এই আইডি ছাড়া তুমি প্রথমত যে কাজটা তোমার আটকাইব সেটা হলো, তুমি এখন যে শ্রেণীতে আসো পরবর্তী শ্রেণীতে, যেমন ক্লাস 6-এর একটা ছেলে 7-এ, 7-এরটা 8-এ, 8-এরটা 9-এ, 9-এরটা 10-এ। ইভেন কি তোমরা দেখছো গত বছর করোনার কারণে পরীক্ষা নিতে পারো নাই বিধায় সরকার অটো প্রমোশন দিয়েছিল। অটো প্রমোশন প্রাপ্তরা সবাই যে শ্রেণীতে ছিল তার পরের শ্রেণীতে চলে গেছে। অষ্টম শ্রেণীর যারা জেএসসি তারা অটো পাস হয়ে গেছে, মেট্রিক অটো পাস হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ইন্টারমিডিয়েট এরাও অটো পাস হয়ে গেছে। কিন্তু তোমাদের বেলায় তোমরা 6 থেকে 7 উঠছো, একটা সময় আসবে, ধরো যদি এই আইডি যদি আরো আগে থেকে যদি আইডিটার ব্যবস্থা থাকতো, তাহলে কি হইতো, যে শিক্ষার্থীর আইডি নাই সে কিন্তু অটো প্রমোশন পেত না। তাহলে খেয়াল করে এখানে একটা ছোট্ট পয়েন্ট,
যে শিক্ষার্থীর আইডি নাই সে কিন্তু অটো প্রমোশন পাইতো না। ঠিক তেমনি সামনের দিন আসবে, সময় আসবে যখন সরকার এই আইডিটার কাজ ফুল করবে, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন যেই সমস্ত ডিপার্টমেন্টের যে সমস্ত ক্ষেত্রে আইডির প্রয়োজন হবে ওই সমস্ত ক্ষেত্রে যদি শিক্ষার্থীর আইডি না থাকে তাহলে সে ওই সুযোগটা সে গ্রহণ করতে পারবে না। যেমন তোমাদের সঙ্গে একটা উদাহরণ দিয়ে করো, মানুষ যখন বিদেশে যায়, তোমরা জানো বাংলাদেশের বাইরে যে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য, ইভেন কি শুধু আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া, ভারত, যদি সেখানেও যেতে হয় একটা পাসপোর্ট সবাই লাগে। কারণ পাসপোর্টটা হলো বহির্বিশ্বে আমার পরিচিতি, আমি বাঙালি, আমি যে বাঙালি এটা বহির্বিশ্বে আমার পরিচয় বহন করে পাসপোর্ট। তোমরা জানো পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যাবে না। তো এখন তোমরা সবাই এটা সাধারণ ব্যাপার দেখো, পাসপোর্ট করার জন্য তোমাকে আইডি এনআইডি লাগবে, এনআইডি ছাড়া পাসপোর্ট করা যাবে না। তাই ঠিক তেমনি তোমাদের বেলা ইউআইডির প্রয়োজন হবে। এবার আসো জন্ম নিবন্ধন সনদ। জন্ম সনদ আমাদের ইউনিয়ন কাউন্সিল, বাংলাদেশের যতগুলো ইউনিয়ন কাউন্সিল আছে প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিল তার আওতাভুক্ত যারা আছে তাদের জন্ম নিবন্ধন করে থাকে। তোমরা জানো জন্ম নিবন্ধনের ক্ষেত্রে একটা বাচ্চা বা একটা শিশু জন্মগ্রহণ করার পরে সম্ভবত আমার যত সম্ভব ধারণা 45 দিন পর্যন্ত তার জন্ম নিবন্ধন করতে কোনো খরচ লাগবে না, শুধু যাবে আর ভর্তি জন্ম নিবন্ধনটা করে নেবে, নাম দাম সহ জন্ম নিবন্ধন করবে। এর পরবর্তীতে সম্ভবত 45 দিন পরে সম্ভবত 5 বছর পর্যন্ত 50 টাকা মাত্র খরচ, আর 5 বছর পরে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত বছরই হোক সম্ভবত 100 টাকা ফি দিয়ে জন্ম নিবন্ধন করে নেওয়া উচিত। এখন দেখো তোমাদের আইডি কাজ করার জন্য তোমাদের যে ইউনিক আইডি কাজটা আছে, ইউনিক আইডি, এই আইডির জন্য পিতামাতার এনআইডির প্রয়োজন। এখন পিতামাতার যদি এনআইডি একজনের, সরকার কিন্তু প্রথম বলেছিল পিতা এবং মাতার দুইজনেরই আইডি লাগবে, পরবর্তীতে সরকার এটাকে শর্ট করে দিয়েছে, বলেছে যে না, পিতা এবং মাতার যে কোনো একজনের এনআইডি হলেই চলবে। এরপরে আরেকটা বলেছে যদি পিতা এবং মাতা কারোই যদি এনআইডি না থাকে তাহলে পিতা এবং মাতার দুইজনেরই জন্ম নিবন্ধন সনদ লাগবে অনলাইন। এখন তুমি চিন্তা করে দেখো, ধরো তোমার পিতা এবং মাতার এনআইডিও নাই, তোমার পিতা এবং মাতার জন্ম নিবন্ধনও নাই, অথবা থাকলেও সেটা অনলাইন করা নাই, তাহলে তুমি আইডি করতে পারতেছ না। তাই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, সরকার যেহেতু মোটামুটি আইডি করার জন্য, তো স্টুডেন্টদের আইডি করার জন্য যাহা যাহা তথ্যের প্রয়োজন, যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন, সে সমস্তগুলো অলরেডি প্রকাশ করে দিয়েছে। এখন তোমরা এই মধ্যবর্তী গ্যাপটাতে যতদিন পর্যন্ত, কারণ আমরা জানি না সরকার আবার কবে চালু করবে, তো সরকার চালু করবার আগেই তোমরা এই যে যে তথ্যগুলো প্রয়োজন তোমরা সবাই এই তথ্যগুলো সংগ্রহ করে রেডি করে রাখো, যাতে সরকার, কেন একটা জিনিস খেয়াল রাখবে, এবার কিন্তু সরকার কিন্তু নির্দিষ্ট লাস্ট ডেট ঘোষণা করেনি, শুধু, কারণ আমি নিজে স্কুলে কাজ করি আমি জানি সরকার কোনো লাস্ট ডেট দেয়নি, শুধু জাস্ট এটা বলছিল। কিন্তু যেহেতু মধ্যখানে গ্যাপ দিয়ে দিয়েছে, এখন এবার যখন সরকার আবার চালু করবে আমার একটা ধারণা তখন সরকার লাস্ট ডেট ঘোষণা করে দেবে যে এই তারিখের মধ্যে এটা করতে হবে। তাই তখন যেন তোমরা কোনো হয়রানির মধ্যে পড়তে না হয়, তোমরা এখনই ধীরে ধীরে এই কাজগুলো কমপ্লিট করে রাখো। এখানে একটা জিনিস আছে রক্তের গ্রুপ এবং ছবির বিষয়। রক্তের গ্রুপ নিয়ে আমি তোমাদেরকে বলি, রক্তের গ্রুপ আসলে সরকার না চাইলেও এটা প্রত্যেকটা নাগরিকের তার রক্তের গ্রুপ জেনে থাকা উচিত। ধরো তোমার ফ্যামিলিতে তোমার মা, বাবা, ভাই, বোন বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এমন গুরুতর অসুস্থ হলো যে ওনাকে এই মুহূর্তে রক্ত দিতে হবে, তুমি যদি তোমার রক্তের গ্রুপটা জানো এবং যে অসুস্থ ব্যক্তি তার রক্তের গ্রুপটা যদি তার পরিবারের সদস্যরা সবাই জানে, তাহলে রক্তের জন্য খোঁজাখুঁজির প্রয়োজন হবে না, রক্তের গ্রুপ পেয়ে গেলে তুমি রক্ত দিতে পারবে। এই রক্তের গ্রুপ জেনে রাখাটা ভালো। তাই তোমরা প্রত্যেকে এই গ্যাপে তোমরা তোমাদের রক্তের গ্রুপটা তৈরি করে রাখো, বের করে রাখো, এবং যেখান থেকে রক্তের গ্রুপটা বের করবে তাদেরকে বললেই তারা তোমাকে লিখিত সার্টিফিকেট দেবে, এটা রেখে দেবে। আর ছবি, ইউআইডির কাজের জন্য ছবির যে পদ্ধতিটার কথা বলা হয়েছিল সেটা হলো একটা শিক্ষার্থীর ছবিটা হতে হবে এরকম যে তার দুইটা কান এবং দুইটা চোখ যাতে ছবিতে স্পষ্ট দেখা যায়, এবং ছবিটা হবে রঙিন, পেছনের ব্যাকগ্রাউন্ড হবে সাদা। এইভাবে যদি হয় তাহলে তুমি একটা ছবি রেডি করে রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর আসলে ভালো লাগতো যদি তোমাদেরকে সামনাসামনি পেতাম, জানি না আল্লাহ কবে সেই সুযোগ দেবে। দোয়া করি তোমরা সবাই দোয়া করবে যাতে অন্তত আল্লাহ আমাদের উপর থেকে এই মহামারী থেকে সরিয়ে নেয় এবং আমরা আবার একসঙ্গে বিদ্যালয় মুখরিত হয়ে ওঠে, আমরা একসঙ্গে সেখানে ক্লাস পাঠদান করতে পারি, তোমরা পাঠ পেতে পারো। তো আগামী ক্লাস থেকে আমি আমার বাংলা পাঠ্যপুস্তক থেকে আমি আমার পাঠদান কার্যক্রম শুরু করব। আশা করি তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটা দেখেছো এবং যারা দেখবে আগামীতে সবাই মনে রাখবে প্রতি মঙ্গলবার
প্রতি মঙ্গলবার আমি তোমাদের বাংলা ক্লাসটা নিয়ে হাজির হবো। তোমরা তাৎক্ষণিক ক্লাসটা দেখতে না পারলেও পরবর্তীতে হলেও আমাদের পেজ আছে, ফেসবুকের ভিতরে গ্রুপ, আমাদের পেজের গ্রুপ এবং ইউটিউব চ্যানেল, যে কোনো স্থান থেকে তোমরা ক্লাসটা ডাউনলোড করে নিয়ে ক্লাসটা দেখবে। শুধু আমার ক্লাস না, বিদ্যালয়ের প্রতিটা শিক্ষকের ক্লাসই তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবে সবগুলো ক্লাস দেখার জন্য। তো মহান রাব্বুল আলামিন দীর্ঘ এতদিন করোনা থেকে তোমাদেরকে, তোমাদের পরিবার, আমাদের পরিবার সবাইকে মুক্ত করে রেখেছেন, ভালো রেখেছেন। সেই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলছি, এবং আগামী দিনগুলোতেও যাতে তিনি তোমাদেরকে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী ক্লাস তোমরা দেখবে এই আশা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।